আর মৃত্যুদণ্ডই দেওয়া হলো ট্রাইব্যুনাল, ইউনুসের ট্রাইব্যুনাল। সহকর্মী অতনুর কাছ থেকে জানতে চাইব, অতনু, আজকে প্রায় 2 ঘন্টা ধরে রায় পড়া হলো এবং সেই রায়ের মধ্যে এটাই তো প্রত্যাশিত ছিল বলা হচ্ছে, আন্তর্জাতিক মহলের একাংশ বলছে এটাই প্রত্যাশিত ছিল। একরকম তাই আন্তর্জাতিক মহল দাবি করছিল এতদিন ধরে যেভাবে পুরো বিষয়টা ফ্রেম করা হয়েছে তাতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়তো সময়ের অপেক্ষায় আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালে তো সেই মৃত্যুদণ্ড আইনের পথে দিতে গেলে আইনের বেশ কিছু জায়গা রয়েছে, বেশ কিছু সংস্থান রয়েছে, যে সংস্থানগুলো তুলে ধরতে হবে। কি তুলে ধরতে হবে? এই যে 5টি অভিযোগ করা হয়েছে শেখ হাসিনা এবং বাকি দুজনের বিরুদ্ধে, এই 5টা অভিযোগ খাতায় কলমে প্রমাণ করতে হবে। তার মধ্যে থেকে 2টো অভিযোগ, তার মধ্যে একটা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য এবং আরেকটা হচ্ছে সেদিন যখন গুলি চালানো হয় সেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এই দুটো যদি প্রমাণ করা যায় তাহলে খুব সহজেই তাকে অপরাধী প্রমাণ করে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। তো আজ যখন প্রথম রায়দান প্রক্রিয়া শুরু হলো, শুরু থেকেই দেখা গেল যে বেশ কিছু অডিও ভিডিও তথ্য প্রমাণ সেখানে দেওয়া শুরু হলো। কোনগুলো দেওয়া হলো? 453 পৃষ্ঠার যে রায় দেওয়া হয়েছে, কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, 6টি পার্ট রয়েছে। তার মধ্যে থেকে একটা জায়গা বলছে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার কারণ তার অপরাধ প্রমাণিত, এবং ওই একই অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে কাকে না, সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। দুজনেই পালিয়ে গিয়েছিলেন, বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, এবং চৌধুরী আবদুল্লাহ আল আমন তিনি সে সময়ের পুলিশের কর্তা ছিলেন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, আইনকে সহযোগিতা করেছেন এই চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তা এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এই রায়ের শেষ অংশ যখন পড়া হচ্ছিল সেই সময় বলা হচ্ছে যে বিভিন্ন বক্তব্যের যে বিবরণ, সেই বিবরণ কোর্টের সামনে পেশ করা হয়েছে। শেখ হাসিনা যখন যে সময় রাজাকার প্রসঙ্গ তুলে এনেছিলেন তার বক্তব্যের মাধ্যমে সেই প্রসঙ্গ তুলে আনা হলো। সেই সময় অতনু একটু থাকো তো আমার সঙ্গে, কারণ আইনজীবীদের বক্তব্য আসছে, একটু দেখে নিই বাংলাদেশের আইনজীবীরা কি বলছেন। বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে কি রায়ের কপি পাঠাতে হবে কিনা, অথবা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন, কি পদক্ষেপ নেবেন, সরকার এটা আইনি পর্যালোচনা করে সেটা নেবেন। সবাইকে কথা বলছিলেন। মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার প্রমাণ, এই সব দিয়ে আজকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। মৃত্যুদণ্ড শেখ হাসিনার। সরাসরি চলে যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর কাছে। দেবাশিস বাবু, এইটা কি প্রত্যাশিতই ছিল? মৃত্যুদণ্ড না দিলেও আগুন জ্বলতো, আবার এই আশঙ্কাও রয়েছে মৃত্যুদণ্ড দেওয়ার পরেও বাংলাদেশে আগুন জ্বলতে পারে। বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, সেখানে দেখবেন যে প্রতিহিংসা বা ষড়যন্ত্রের রাজনীতি, এবং সেটা মুজিবুর রহমানের হত্যার মধ্য দিয়ে শুরু হয়েছিল। তারপর জিয়ার হত্যা, পরবর্তীকালে হোসেন মোহাম্মদ এরশাদের উৎখাত, এবং হাসিনার যে সরকারের উৎখাত ঘটলো, এবং এটা পরিকল্পিতই ছিল। অনেকটা মনে পড়ছে আমার যে সাদ্দাম হোসেনকে যখন তার যে আর্জি সেটা না শুনেই ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, ঝুলিয়ে দেওয়া হয়েছিল। হাসিনার ক্ষেত্রেও সেই চিত্রটা আগেই তৈরি হয়েছিল, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দেবে বলেই আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট, সেখানে ট্রাইব্যুনাল, সেখানে তার চেষ্টা করে যাচ্ছিল। এবং যেই সাক্ষ্য প্রমাণের কথা বলা হলো, এরকম সাক্ষ্য প্রমাণ তো সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধেই রয়েছে। অর্থাৎ ল অ্যান্ড অর্ডার যখন চ্যালেঞ্জের সম্মুখীন হয় তখন তো সেটা সরকারের হয়ে করছে, যেটা ব্যক্তিগতভাবে করছেন না। অর্থাৎ সেখানে তার পক্ষে কোনো সপক্ষে কোনো আইনজীবীকে দাঁড় করানো যায়নি এবং তার বক্তৃতা শোনা যায়নি। সুতরাং সেটা পূর্ব পরিকল্পিত ছিল। এটা জানা যাচ্ছে যে হাসিনার পক্ষে নাকি একজন আইনজীবী ছিলেন। এটা কি হতে পারে কখনো? এখন কোনো আইনজীবী হাসিনার পক্ষে দাঁড়াতে পারেন নাকি ওটা সাজানো? ওটা সাজানো। দেখুন, না হলে তো বলবে এক পেশে রায় দিয়েছে। অর্থাৎ এই জামাত এবং ইউনিস ওরা প্রমাণ করতে চাইছে হাসিনার পক্ষে আইনজীবী দেওয়া হয়েছিল, অর্থাৎ না হলে সারা বিশ্বে নিন্দিত হবে। অর্থাৎ এই ইউনিস যেই ছকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে চেঞ্জ করলেন, সেটা অভাবনীয়। এবং এটার পরে যেটা হতে পারে, যখন বাংলাদেশে যারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ আগেই তো ব্যান করে দেওয়া হয়েছে, অর্থাৎ মাইনাস আওয়ামী লীগ একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাইছে, এবং যে সাংবিধানিক যে নেচার মুজিবুর
বাহাত্তরের যে ধর্মনিরপেক্ষ সংবিধান, সেই সংবিধানকেও চেঞ্জ করবে তারা আগামী দিনে, এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের ইতিহাস, মানে মুক্তিযুদ্ধের ইতিহাস সবটাই চেঞ্জ করবে। অর্থাৎ সেখানে হাসিনাকে যদি মাইনাস না করা হয় তাহলে সেটা করা যাবে না। তো হাসিনাকে যদি এইখান থেকে আমি একটু আসবো আপনার কাছে, হাসিনাকে মাইনাস করতে হবে, যে করেই হোক হাসিনাকে মাইনাস করতে চায় ইউনূস সরকার, আর সেই কারণেই হাসিনার মৃত্যুদণ্ড। কিন্তু হাসিনা তো রয়েছেন ভারতে রাজনৈতিক আশ্রয়ে। এইখান থেকে আমি দেবাশিস বাবু আপনার কাছে জানতে চাইবো, ভারতের কি করার আছে, এবং শেখ হাসিনা তো বাংলাদেশের যে ট্রাইব্যুনাল সেখানে আবেদন করতে পারবেন না, সেটা ঘোষণা হয়ে গেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কি আবেদন করতে পারবেন? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি আবেদন করতে পারবেন, কিন্তু তাকে তো ওখানে যেতে হবে। এবার তাকে মানে যাওয়ার ছাড়পত্র বা ভারত ব্যবস্থা করবে কিনা খুব জটিল বিষয়। পাশাপাশি যদিও ভারতের সাথে আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি, বাংলাদেশের সাথে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, বাংলাদেশ দাবি করতেই পারে যেহেতু হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নোটিশ জারি করা হয়েছে, রায় দেওয়া হয়েছে, তাহলে হাসিনাকে বন্দি প্রত্যর্পণ এর আওতায় এনে হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হোক। কিন্তু ভারত হয়তো সেটা করবে না। কিন্তু এটা কিন্তু অনেকটা সংকট বেড়ে গেল। অর্থাৎ ভারতের উপরও কিন্তু একটা আন্তর্জাতিক চাপ আসতে পারে, ইন্টারপোলের চাপ আসতে পারে, এবং যেহেতু বাংলাদেশের মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, তারা তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা অন্যান্য আইনি সংস্থা যারা আছে তাদের কাছে দরবার করবে কেন ভারত মানে একটা অপরাধীকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এটা কিন্তু ভারতের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে রইল।